তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অন্যান্য ডিসিপ্লিন স্পেসিফিক টু সোশ্যাল সায়েন্সেস, কিন্তু সোশ্যাল সায়েন্সের বাইরে গিয়ে অন্যান্য ডিসিপ্লিনের সাথেও জনপ্রশাসনের কি সম্পর্ক। তো সেইটাতে অফকোর্স ইন্ট্রোডিউস করার আগে প্রথমেই বলে রাখি যে কেন জনপ্রশাসন সাথে অন্যান্য সাবজেক্টের রিলেশনের কথা আমরা বলছি। ওয়াই? যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ধরো অন্যান্য সোশ্যাল সায়েন্স বলতে পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, অর্থনীতি, ইতিহাস, আইন ইত্যাদি ইত্যাদি, এই ডিসিপ্লিনগুলোর সাথে আমরা কম্প্যারিজন করছি কেন? তোমরা যদি সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একেবারে আর্লি ফেজে ফিরে যাও, একেবারে আর্লি ফেজে, ধরো এনশিয়েন্ট গ্রিসের টাইম পিরিয়ড থেকে, যখন বিভিন্ন কনস্টিটিউশনসকে কম্পেয়ার করছিলেন, বিভিন্ন কনস্টিটিউশনাল সিস্টেমসকে কম্পেয়ার করছিলেন, নিয়ে একটা কম্পারেটিভ ডিসকাশন করলেন রাষ্ট্র এবং সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে। সিটি স্টেটস, মানে রাষ্ট্র বলতে এখন আমরা যেটাকে স্টেট বলি, সেই স্টেট তো সেই 18th সেঞ্চুরি কিংবা মানে তারও আগে ওই এনশিয়েন্ট গ্রিসে তো ছিল না। তো সেখানে তো ছিল সিটি স্টেটস। সেই সিটি স্টেটস এর মধ্যে একে অপরের সাথে যে কম্প্যারিজনটা এবং তাদের যে কনস্টিটিউশনাল মেশিনারি, শাসন ব্যবস্থার যে কম্প্যারিজন, সেটা প্রথম করলেন অ্যারিস্টটল। মানে একটা সিস্টেম্যাটিক স্টাডি প্রথম করলেন অ্যারিস্টটল। সেই অ্যারিস্টটলের লেখা থেকে আমরা অনেকগুলো ডিসিপ্লিনই পাই, ঠিক আছে? সেখানে কিছুটা পলিটিক্যাল সায়েন্স আছে, কিছুটা ইকোনমিক্স আছে। মানে ব্রডলি সোশ্যাল সায়েন্সটা সেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, যে হিস্ট্রি একটা ডিসিপ্লিন হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্স একটা ডিসিপ্লিন হয়ে গেল, ইকোনমিক্স একটা ডিসিপ্লিন হয়ে গেল। পরবর্তীকালে ধরো আহ পরবর্তীকালে মানে আর একটু মডার্ন টাইম পিরিয়ডে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিসিপ্লিন হিসেবে বেরোচ্ছে, সোশিওলজি বেরোচ্ছে, অ্যানথ্রোপোলজি বেরোচ্ছে ইত্যাদি। কিন্তু কথাটা হচ্ছে রুট যেখান থেকে ছিল, কিংবা অ্যারিস্টটল শুধু কেন, অ্যারিস্টটলের গুরু যে ছিলেন প্লেটো, অ্যারিস্টটল ইত্যাদি, তাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব ওয়াইড ছিল। ধরো এখন আমরা যেটাকে সোশ্যাল সায়েন্স বলছি, ধরে নাও আজ থেকে ভারতবর্ষে ধরো আজ থেকে 100 বছর আগে সেখানে কিন্তু সোশ্যাল সায়েন্স আর হিউম্যানিটিস। কারণ হচ্ছে অফকোর্স যে তার পূর্বে 20th সেঞ্চুরিতে থেকে, ঠিক আছে, WW2 এর পর থেকে 20th সেঞ্চুরি এবং অফকোর্স 21st সেঞ্চুরিতে আমরা কিন্তু ডিসিপ্লিনের একটা মারাত্মক স্পেশালাইজেশন দেখতে পাচ্ছি। তোমাদের যদি মনে থাকে, আমি আহ, কার কথা বলেছিলাম, কেউ যদি আমায় আনমিউট করে বলতে পারো কিংবা চ্যাট বক্সে লিখেও বলতে পারো, আমি কার কথা বলেছিলাম যিনি প্রথমবার এই ডিসিপ্লিনটা থেকে পলিটিক্সকে একটু বাদ দিচ্ছেন? তিনি বলছেন পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন এক নয়, দুটোর ডোমেন আলাদা। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যার মধ্যে অনেক দিন ধরেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে অন্তর্গত ছিল, সেখান থেকে পুরো এটাকে একটা স্পেশালাইজড ডিসিপ্লিন করার একটা প্রচেষ্টা করলেন। কি বলে? যে পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন দুটো আলাদা ডোমেন। কেউ বলতে পারবে কে বলেছিল? প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে বহু বছর ধরে পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত একটা সাবজেক্ট হিসেবে স্টাডি করেছি, কিন্তু সেটা 20th সেঞ্চুরি থেকে একটা ব্রেক দেখা দিল। 20th সেঞ্চুরিতে দ্য স্টাডি অফ পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এরকম করছে একটা লেখা বার করলেন। নিয়ে 20th সেঞ্চুরি থেকে আমি আরো হিন্ট দিচ্ছি, একজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি, ওয়ান ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তিনি এই ডিস্টিংশনটা করলেন যে পলিটিক্স থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করতে হবে, দুটোর ডোমেন আলাদা। উইড্রো উইলসন, এই তো এতক্ষণ পরে কারেক্ট এসছো, বাস। ঠিক ঠিক সৌরভ সাঁতরা, একদমই কারেক্ট। উইড্রো উইলসন। এই জিনিসটা একটু মনে রেখো, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট যেটা, সেটা তো অনলাইন এমসিকিউ। মানে আমি বলবো সেটা কিন্তু রিটেনের থেকেও এক প্রকারের শক্ত, যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো। এসএলএমটা যদি ভালো করে পড়ো তাহলে পর্যাপ্ত, কিন্তু এসএলএমটাও খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নইলে এরকম ধরো এমসিকিউ যদি এরকম, আমি ধরো প্রশ্নটা করলাম
যে কে বলেছেন, তাও দেখো তোমাদের এতজনের মধ্যে শুধু একজনই বলতে পারবে। আমি যদি অন্যভাবে বলতাম যে উইড্রো উইলসন তার কোন লেখাতে বলেছে, উইড্রো উইলসন তার কোন লেখাতে এই পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করেছে, আনসারটা হবে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। কাজেই এমসিকিউ এর জন্য তোমরা কিন্তু এরকম একবারে পিন পয়েন্টেড কোয়েশ্চেন, একেবারে পিন পয়েন্টেড কোয়েশ্চেন, ওখানে তো কোনো গল্পের জায়গা নেই। লং কোয়েশ্চেন হলো তাও আমি কিছুটা গরু রচনা লিখতে পারি, তাতেও নম্বর পাওয়ার খুব একটা স্কোপ নেই। কিন্তু যখন অ্যাসাইনমেন্ট এমসিকিউ হবে তখন তো তোমাকে একেবারে কারেক্টটা চুজ করতে হবে, এবং অপশন কিন্তু খুব ক্লোজ হবে। ধরো একটা হচ্ছে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে দ্য স্কোপ অফ অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে। এগুলো এসএলএমটা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আমি বারবার বলছি কিন্তু। যাই হোক, সৌরভ একদম ঠিক বলেছো। উড্রো উইলসন কি করলেন, ওই পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি ভাগ করলেন। এই স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন লেখাটা যেটা পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলিতে বেরিয়েছিল, তখন উনি বললেন যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদের ডোমেনটা ওভারল্যাপিং, কিছুটা অফকোর্স দুটো ডোমেনের মধ্যে সামঞ্জস্য আছে, কিন্তু দুটো কিন্তু এক নয়। অতএব আমাদের দুটোকে সেপারেটলি পড়তে হবে। এইখান থেকে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ আ স্পেশালাইজড ডিসিপ্লিন জন্ম নিচ্ছে, পলিটিক্যাল সায়েন্স থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে উৎপত্তিটাই যদি আমাদের পলিটিক্যাল সায়েন্সে হয়, আবার পলিটিক্যাল সায়েন্স দেখবে অনেক কিছু কিন্তু কামিং ফ্রম পলিটিক্যাল ফিলোসফি। এই যে ধরো, আমি প্লেটোর কথা বললাম, অ্যারিস্টটলের কথা বলছি, আহ তো পরবর্তীকালে যারা যারা এসছে, জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু পলিটিক্যাল ফিলোসফারও বটে। তো জনপ্রশাসনের জন্মটাই হচ্ছে তোমার একটা, তার মধ্যে দর্শন শাস্ত্রের দিক আছে, তার মধ্যে আবার রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রেরও দিক আছে। তার জন্য সোশ্যাল সায়েন্সের মধ্যে ইট ইজ এমবেডেড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু হ্যাঁ, মেন ডিস্টিংশনটা যেটা, যে বাকিগুলো যেখানে একটা থিওরেটিক্যাল কিংবা কনসেপচুয়াল, এই তো বাকিগুলোর যেখানে একটা থিওরেটিক্যাল কিংবা কনসেপচুয়াল দিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু অনেকটা হচ্ছে ইন অ্যাকশন। এই যে তোমরা এখানে দেখছো, জে এফ গুডনাউ, তিনি বলেছেন কি, পলিটিক্স হ্যাজ টু ডু উইথ পলিসিস অর এক্সপ্রেশন অফ স্টেট উইল। এই যে রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্রের ইচ্ছাটা স্টেট উইল, স্টেট মানে এখানে রাষ্ট্র, রাজ্য নয় কিন্তু, হ্যাঁ, রাষ্ট্র। রাষ্ট্রের যে এখানে দ্য স্টেট, মানে ধরো ভারতবর্ষ কিংবা অন্যান্য দেশগুলি, দ্য স্টেট। তো এইখানে রাষ্ট্রের যে ইচ্ছা, সেইটা কিভাবে ইমপ্লিমেন্টেড হয়, সেটা কিভাবে ম্যানিফেস্টেড হয়, থ্রু পাবলিক পলিসিস। তাই জন্যই বলছে পলিটিক্স হ্যাজ টু ডু উইথ পলিসিস। এই যে বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প, এগুলো তো সবই জননীতি। এই নীতির মাধ্যমে যখন সরকার তাদের উদ্দেশ্য, তাদের আইডিওলজি, তাদের যে লক্ষ্যগুলো ছিল, সেই অবজেক্টিভ গুলোকে পূরণ করার জন্য যখন নীতি নির্ধারণ করছে, সেই প্র্যাকটিক্যাল সাইডটা, পলিটিক্স ইন অ্যাকশন, মানে কার্যকরী যে দিকটা, সেইটাই কিন্তু হচ্ছে জনপ্রশাসন। তাহলে রাজনীতির মধ্যেও অফকোর্স একটা কার্যকরী দিক আছে, কিন্তু রাজনীতি শাস্ত্র কিংবা রাজনীতি দর্শন কিংবা রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে কিন্তু একটা ডিপার কনসেপচুয়াল ফিলোসফিক্যাল ব্যাপার রয়েছে, থিওরিটিক্যাল ব্যাপার রয়েছে। তোমরা থিওরিগুলো পড়বে, তোমাদের ডেফিনেটলি আছে, পেপার টুতেও আছে বিভিন্ন থিওরিজ। ধরো তোমার, আমি কিছু কিছু অ্যাপ্রোচেস ডিসকাস করেছিলাম, তোমাদের মনে আছে? যারা আজকে আছো তারা কেউ আগের দিন ছিলে? এই চ্যাট বক্সে একটু লেখো তো ইয়েস নো অ্যাপ্রোচেস, আমি ডিসকাস করেছিলাম অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাপ্রোচেস কিরকম অ্যাপ্রোচেস? ফর এক্সাম্পল, দু তিনজন বলছো। আহ, ধরো ফর এক্সাম্পল সিস্টেমস অ্যাপ্রোচ, এখানে থাকবে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই যে সিস্টেমস অ্যাপ্রোচ, মানে আমি যখন জনপ্রশাসন পড়ি, তার অনেকগুলো পড়ারও দৃষ্টিভঙ্গি আছে, অনেকগুলো পরিপ্রেক্ষণ আছে। যেমন সিস্টেমস অ্যাপ্রোচে দেখো বলছে কিভাবে জনপ্রশাসনটা কাজ করছে, এটা একটা স্পেসিফিক অ্যাপ্রোচ। সেখানে বলছে যে পুরো জনপ্রশাসনের যে পরিকাঠামোটা, এই গোটাটা হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা এই বক্সের মধ্যে দেখছো। তার ভেতরে একটা ছোট স্ট্রাকচার হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, মানে যেটাকে আমরা রাষ্ট্র বলতে পারি। এবার রাষ্ট্রের কাছে কিন্তু অনেকগুলো ডিমান্ড ঢুকছে, তোমরা বাঁ হাতে দেখো ইনপুট লেখা আছে। সেই ডিমান্ড গুলো
মানুষের যে চাহিদাগুলো সেটা রাষ্ট্রের কাছে এসে পৌঁছচ্ছে। পলিটিক্যাল সিস্টেম সেই মানুষের ডিমান্ডস গুলো, নিড গুলো ইনপুট হিসেবে তারা পাচ্ছে। সেখান থেকে তারা বেছে নিচ্ছে কিছু কিছু ডিমান্ড, কিছু কিছু নিড। সবগুলো তো একবারে ফুলফিল করা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। সে যত প্রথম বিশ্বের রাষ্ট্র হোক না কেন, যত বড়লোক দেশ হোক না কেন, সব ডিমান্ড একবারে কেউই ফুলফিল করতে পারে না। তো সেখান থেকে বেছে নেয় কোন কোন ডিমান্ড, কোন কোন নিডস গুলো অত্যাবশ্যক, এবং সেইগুলোকে তখন তারা গ্রহণ করে সেটাকে পূরণ করার জন্য কিংবা সেই চাহিদাগুলোকে মেটানোর জন্য তারা তখন কিছু ডিসিশন নেয়, কিছু প্রকল্প, কিছু উন্নয়নমূলক পরিকল্পনা, কিছু পলিসিস গঠন করে। সেইগুলো হয়ে যায় আউটপুট। তাহলে মানুষের চাহিদাগুলো, মানুষের ডিমান্ডগুলো, মানুষের নিডস গুলো ইনপুট হিসেবে সিস্টেমের কাছে ঢুকছে। তার মধ্যে কিছু কিছু সিস্টেম বেছে নিচ্ছে যেগুলো তারা পূরণ করবে। সেইগুলো আউটপুট হিসেবে বেরোচ্ছে ইন টার্মস অফ পলিসি। যেমন ওই যে তোমার স্বাস্থ্য সাথী, ধরো তোমার কন্যাশ্রী, এগুলো তো সব পলিসি এক একটা। এডুকেশনাল পলিসি, হেলথ পলিসি, ইত্যাদি ইত্যাদি। এই মানুষের যে ডিমান্ড গুলো এসেছিল ইনপুট হিসেবে, সেগুলোকে ফুলফিল করার জন্য রাষ্ট্র সেইটা আউটপুট হিসেবে একটা নীতি তৈরি করলো, একটা প্রকল্প তৈরি করলো, যার মাধ্যমে মানুষ বেনিফিট পাবে। এবার মানুষ বেনিফিট পেলো কিংবা পেলো না, কিছু মানুষ উপকৃত হলো কিংবা হলো না, সেই ফিডব্যাকটা নিয়ে আবার নতুন করে এই সাইকেলটা চলবে। আবার তখন রাষ্ট্র সিস্টেমটাকে, ওই পলিসি গুলোকে যেগুলোর সম্বন্ধে অলরেডি ফিডব্যাক পেয়েছে, সেটাকে আরো উন্নত করার চেষ্টা করবে। কিংবা যদি দেখা যায় সেটা কোনো কাজেই আসেনি, মানুষ তাতে উপকৃত হয়নি, সেই পলিসিটাকে পাল্টে নতুন কোনো পলিসি আনবে। এবং এই যে পুরো সিস্টেমটা চলছে, এটা কিন্তু চলছে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে আমি শুধু প্রাকৃতিক এনভায়রনমেন্ট বলছি না, সেটাও তো আছে অফকোর্স। তাছাড়া একটা কালচারাল এনভায়রনমেন্ট, একটা ইকোনমিক এনভায়রনমেন্ট। মানে প্রথম বিশ্বের দেশের একটা অর্থনৈতিক যেরকম এনভায়রনমেন্ট, আর তৃতীয় বিশ্বের দেশের অর্থনৈতিক এনভায়রনমেন্ট আলাদা। একটা গণতান্ত্রিক দেশের কালচার, একটা অথরিটেরিয়ান দেশের কালচার আলাদা। তো এই যে একটা নির্দিষ্ট তোমার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এনভায়রনমেন্টের মধ্যে ফাংশন করছে, তার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি হবে। তো এই যে গোটা জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটাকে মোটামুটি বলে সিস্টেমস অ্যাপ্রোচ। এইটার সাথেই আরেকটা, আমি অ্যাপ্রোচ বেশি আর যাবো না, আরেকটা ধরো এটার সাথেই কানেক্টেড হচ্ছে এই যে রিগস। রিগস এর ইকোলজিক্যাল অ্যাপ্রোচ। ইকোলজিক্যাল অ্যাপ্রোচ ওইটাই বলছে যে একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করছে, তুলনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি প্রথম বিশ্বের যে দেশগুলি ছিল, যেগুলো হচ্ছে ডেভেলপড নেশনস, তাদের সাথে তৃতীয় বিশ্বের যে দেশগুলি কিংবা দ্বিতীয় বিশ্ব, সেকেন্ড ওয়ার্ল্ড কিংবা থার্ড ওয়ার্ল্ড, যারা হচ্ছে আন্ডার ডেভেলপড কিংবা ডেভেলপিং নেশনস, তাদের মধ্যে কিন্তু একটা উন্নয়নের বিশাল ফারাক দেখা দিয়েছে। এখান থেকে এই জিনিসটাও বোধগম্য হলো যে নট অনলি দ্য ফ্রুটস অফ ডেভেলপমেন্ট, শুধু সেটাই এদের মধ্যে আলাদা নয়, এছাড়াও ফ্রুটস অফ ডেভেলপমেন্ট তো বটেই, কিন্তু এছাড়াও এদের মধ্যে যে একটা কালচারাল, সোশ্যাল, জিওগ্রাফিক্যাল তো বটেই, মানে যেহেতু এদের লোকেশন আলাদা, কিন্তু সেইটা বাদেও কালচারাল, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আলাদা। তো এই এনভায়রনমেন্টের প্রভাবে পড়ে কিভাবে এখানকার প্রশাসনের সিস্টেমটা পাল্টে যাচ্ছে কম্পেয়ার টু অ্যানাদার সোসাইটি, আবার কম্পেয়ার টু দ্য সেম সোসাইটি। ধরো ফর এক্সাম্পল নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার অনেকগুলি ডেভেলপড দেশ আছে ওখানে। সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা যদি এশিয়ার দেশগুলির অ্যাডমিনিস্ট্রেশনের তুলনা করি, এটা কিন্তু মিলবে না। কেন? কম্পারেটিভ লেন্সে উই ক্যানট কম্পেয়ার অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। আপেলের সাথে আমি কমলা লেবুর তুলনা করছি, কি করে হবে? দুটো তো আলাদা। ওখানকার কালচার আলাদা, ওখানকার রাজনৈতিক পরিবেশ আলাদা, ওখানকার ইকোনমিক সিস্টেম আলাদা, ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, জিডিপি ইত্যাদি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানে কতটা অ্যাভেলেবল, ওখানে হিউম্যান রিসোর্স কত অ্যাভেলেবল, এশিয়া দেশের সাথে সেটার কিন্তু বিশাল ফারাক। আমি আবার তাহলে এই দুটোর কম্প্যারিজন যদি করি, দুটোর মধ্যে আমি অনেকগুলো এলিমেন্টস পাচ্ছি যেগুলো কমন নয়, এবং তার ভিত্তিতে আমি এইটা ডিটারমাইন করতে পারি যে ধরো আজকে আমেরিকাতে প্রশাসন কিভাবে ফাংশন করছে, ইন্ডিয়াতে প্রশাসন কিভাবে ফাংশন করছে, আলাদা আলাদা তার বৈশিষ্ট্য হয়ে গেল।
কিন্তু এট দ্য সেম টাইম আমরা আবার যদি ধরো আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলি আছে তাদের সাথেও কিন্তু কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল, ধরো ভারতবর্ষের জনপ্রশাসন আর তোমার পাকিস্তানের জনপ্রশাসন, সেখানে অনেকটা জিওগ্রাফিক্যাল তো লোকেশন অফকোর্স একই হচ্ছে, ইন্ডিয়া এবং পাকিস্তান একেবারে পাশাপাশি অবস্থিত। তাদের অনেকটা পলিটিক্যাল সিচুয়েশন কিছুটা হলেও এক, অনেকটা নয় কিছুটা হলেও এক, একই সময় মোটামুটি আহ, তারা স্বাধীনতা লাভ করে। তাদের একটা কমন হিস্ট্রি আছে, একটা কমন কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, পাকিস্তান ভারত থেকেই জন্মেছে। কিন্তু এখানেও আমরা ডিফারেন্স দেখতে পাই কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন রান করছে। একটা তো খুব ইজি ব্যাপার হচ্ছে যে যেহেতু ইকোনমিক এনভায়রনমেন্টটা আলাদা, ভারতবর্ষের অর্থনীতি পাকিস্তানের অর্থনীতির চেয়ে অনেক এগিয়ে গেছে, কাজে ওখানে অ্যাডমিনিস্ট্রেশন চাইলেও সেই রকম ভাবে করতে পারবে না, কেন একটা রিসোর্সের কনস্ট্রেন্ট আছে। কিংবা ধরো হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, তারও কনস্ট্রেন্ট আছে। কিন্তু আরেকটা তোমরা যদি ভেবে দেখো, একটা কিন্তু কালচারাল এনভায়রনমেন্ট তথা রাজনৈতিক সংস্কৃতিরও কিন্তু ওখানে একটা আমরা ডিফারেন্স পাই একেবারে আমাদের পাশের রাষ্ট্রের সাথে।